मेरा रक्षाबंधन। সব শেষ হয়ে গেছে মা, সব কিছু শেষ হয়ে গেছে। তোমার ক্ষমা চাওয়াতে আমার জীবনে যে ঝড় উঠেছে আর যে ভাগ্য লিখে দেওয়া হয়েছে আমার, সেটা আর কোনোদিন পাল্টাবে না। সব সব শেষ হয়ে গেল। কি হচ্ছে এইসব? তুমি তোমার মেয়ের সঙ্গে এটা ঠিক করোনি। প্রথমে তো ওর বিয়ে এই এই চাকরটার সঙ্গে দিয়ে দিলে, আর এখন ওর বান্ধবীরা ওকে অপমান করে গেছে। আরে মা বাবা তো নিজের সন্তানের সুখের জন্য কত কি করে, আর তুমি তুমি কেমন বাবা বলতে পারো? নিজের মেয়ের সমস্ত স্বপ্ন ভেঙে দিলে। কনক, আমার মনে হচ্ছে যে শিবার সঙ্গে তোর বিয়ে দিয়ে আমি তোকে শাস্তি দিয়েছি, কিন্তু এমন একদিন আসবে যেদিন তুই বুঝবি যেটা শাস্তি নয়, আমি তোকে আশীর্বাদ দিয়েছি। তোর জীবন ধন্য হয়ে গেছে। কনক, কনক, এই প্রথমবার মনে হচ্ছে আমি যেন বাধ্য হয়ে একটা ভুল সিদ্ধান্ত নিলাম। ছোট মেম সাহেব দিনে দিনে এই ব্যাপারটাকে আরো জটিল করে তুলবে। যা হয়েছে হয়ে গেছে দাদা। আমরা আগেও তো একসাথে সমস্যার সমাধান মিলিত হয়ে করেছি না? এই সমস্যা থেকেও বেরিয়ে আসব। চল। আরে আপনি তো ভালো করেই জানেন, জমিদার বাবু আর তার বাচ্চাদের চলে যাওয়ার পর সব দায়িত্ব তো আমাকেই নিতে হয়েছে। আর আমি তো সব সময় চেষ্টা করি ব্যবসাটা যেন আরো বাড়ে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আপনি সব সময় আমাদের সহযোগিতা করেন। ভীম দাদা, নিজের বউয়ের মতন পাগল হয়ে গেছেন নাকি? কি করছিলেন এসব? এটা আপনার জমিদার বাবুর বাড়ি নয়, যখন খুশি তখন চলে আসবেন। দেখুন, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওই কমলা বাড়ির থেকে পালিয়ে গিয়েছে, তাই আমার মনে হলো যে এখানে আসেনি তো, সেই জন্য এসেছি। কিরে, তুই এত চেঁচাচ্ছিস কেন? আর কি জন্য ক্ষমা চাইছিস? কি হয়েছিল এখানে? দেখুন, প্রধানবাবু আর ফুলি মারা যাওয়ার পর কমলা মানসিক আঘাত পেয়েছে, তাই মাঝে মধ্যে ও পাগলামি করে। আর যখন ওর এইরকম হয় তখন চাঁদনি দিদিকে হত্যাকারী বলে। ওর এমন মনে হয় যে প্রধানবাবু ওনার ছেলে মেয়েদের আর ফুলিকে ইনি খুন করেছেন। কিন্তু দেখুন, এটা ঠিক নয়। চাঁদনি দিদি, জামাইবাবু খুবই ভালো মানুষ। 15 বছর ধরে প্রধানবাবু চলে যাওয়ার পর এনারাই আমাদের দেখে রাখেন, আর আমার ছেলের পড়াশুনোর সমস্ত খরচ ওনারাই দেন। না হলে আমরা তো শেষ হয়ে যেতাম। ভীম দাদা, এটা তো আমাদের কর্তব্য ছিল। আচ্ছা ঠিক আছে, আমি কাজের লোকদের বলে আপনার বউকে খুঁজে বের করার চেষ্টা করছি। ধন্যবাদ, আসছি। হ্যাঁ, সব হিসেব পরিষ্কার, শুধু একটা হিসেব মিলছে না। ওই টাকাটা জয় বাবা কোনো হিসেব না রেখেই নিয়েছিল। আপনার কাছে এলাম কারণ বড়বাবু সব দায়িত্ব আপনাকেই দিয়েছে। ঠিক আছে, আমি দেখে নেব, আপনি যান। ছোটবাবু, আপনি কিছুদিন আগে ব্যবসা থেকে কিছু টাকা নিয়েছিলেন, সেটার হিসেব চাই।
ভাই তুই সামান্য কাজের লোক হয়ে এত বড় সাহস তোর আমার কাছে হিসেব চাইছিস? এটা ক্ষমতা নয়, এটা আমার দায়িত্ব। বাবা ব্যবসা সামলানোর দায়িত্ব আমায় দিয়েছে তো। আপনি হিসেব দিয়ে দিন, আমি চলে যাব। হিসেব চাই তোর? হ্যাঁ, হিসেব চাই। দেব না হিসেব। কি করবি বল, বল কি করবি? ছোটবাবু, আপনি সহজভাবে যদি হিসেব না দেন তাহলে কিভাবে হিসেব আদায় করতে হয় তাও আমি জানি। আচ্ছা, এই পাগল হয়ে গেছিস নাকি তুই? ওর দিন দিন সাহস কিন্তু বেড়ে যাচ্ছে। নিজেকে সত্যি সত্যি এই বাড়ির জামাই ভাবতে শুরু করেছে। এই বাড়ির প্রতি আমার একটা দায়িত্ব আছে, বুঝতে পারছেন? আর কাউকে আমি এই বাড়ির ক্ষতি করতে দেব না, সেটা আপনি হন বা আপনার এই স্যান্ডিকে ছেড়ে দেওয়া বন্ধুই হোক। এই সন্ধ্যের মধ্যে হিসেব আমায় দেবেন, নইলে সন্ধ্যেতে রানাবাবু নিজেই এসে হিসেব নেবেন। এই কি করছিস? মালকিনি চেয়ারটা বাইরে ধুলোর মধ্যে পড়েছিল, তাই ভাবলাম এটাকে ভেতরে এনে ঢাকা দিয়ে রাখি। তো এই ঘরটাই পেয়েছিস সেটা রাখার জন্য? আর অন্য কোনো ঘর নেই এই বাড়িতে? নতুন এসেছিস নাকি? কেউ বলেনি এই ঘরে যাওয়া বারণ আছে? শ্যাম, হ্যাঁ মালকিন। তুমি ওকে কাজে রাখার আগে বাড়ির নিয়ম কানুন বুঝিয়ে দাওনি? আর এই চাবিটাও কোত্থেকে পেলো? ক্ষমা করবেন মালকিন, এরপর থেকে এরকমটা হবে না। আর ভবিষ্যতে এরকম হলে শ্যাম তুই খুব ভালো করে জানিস কি অবস্থা করব আমি। যা এখান থেকে। প্রধানবাবু আর ফুলি মারা যাওয়ার পর কমলা মানসিক আঘাত পেয়েছে। ওর এমন মনে হয় যে প্রধানবাবু ওনার ছেলে মেয়েদের আর ফুলিকে ইনি খুন করেছেন। মুখে এক আর মনে আর এক এই চালাক মেয়েটার। কিছু না কিছু কাণ্ড তো করেছেই। কে জানে কি কি লুকিয়ে রেখেছে ওই ঘরে। একবার তো দেখতেই হচ্ছে। হ্যাঁ কাকিমা, আজ আমি গোটা দিনটা এখানেই থাকছি। আমি কোনো নতুন খবর জানতে পারলে তখনই তোমাকে ফোন করে বলে দেব। ঠিক আছে, আমি এখন ফোনটা রাখছি। রোশনি, আসলে এটা আমি আপনার না সমরবাবু? এই রুমালটা বড় মালিকের কাজের জায়গায় কি করে পৌঁছালো আমায় বলবেন? বলুন, উত্তর দিন। তুমিও না রোশনি, তুমি আমাকে সন্দেহ করছো? হতে পারে আমি জয়ের সঙ্গে ওই ঘরটায় গিয়েছিলাম আর ভুল করে রুমালটা ওখানে পড়ে গিয়েছিল, আর আমিও খেয়াল করিনি। ওই ঘরে বড় মালিক আর তার কর্মচারী ছাড়া আর কারোর যাওয়ার অনুমতি নেই। বড় মালিক ওই ঘরের দরজা সব সময় বন্ধ করে দিয়ে যান। এই জন্যই আমি জানতে চাইছি আপনি আর ছোট মালিক ওই ঘরে কি করে পৌঁছালেন? আপনি ওখানে কি করছিলেন সমরবাবু? প্রথমে আপনি স্যান্ডিকে পালাতে দিলেন, আর এখন আপনার এই রুমাল ওই ঘরে পাওয়া গেল। আপনি কি লুকাচ্ছেন সমরবাবু? উত্তর দিন। তোমার যা কিছু ভাবার তুমি ভাবতে থাকো, কারণ আমি তোমাকে কোনো কিছু বলার প্রয়োজনই মনে করছি না। আপনি উত্তর দিন আর না দিন, আমার মনে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর উত্তর আমি খুঁজে বের করেই ছাড়ব। শিবরাজ, হ্যাঁ বাবা। আরতি। হ্যাঁ বলুন। শিবরাজকে থালা দাও। আজ থেকে আমার জামাই আমার সঙ্গে বসেই খাবে।
এখন এই দিন এসে গেল যে আমাদের চাকর আমাদের সঙ্গে এক টেবিলে খেতে বসবে এখন। কতবার তোমাদের বোঝাতে হবে যে ও আর এই বাড়ির চাকর নয়, ও আমাদের জামাই। বাবা ব্যাস, তোমার বারবার বলাতে ও আমাদের মতো হয়ে যাবে না। যদি ও এখানে বসে খাবারটা খায় তাহলে আমি এই টেবিলে বসবো না। এবার শান্তি পেয়েছো তো তুমি? তোমার এই জেদের জন্য আমার সংসারটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। তুমি জেদের বসে যেটা করেছো খুব ভালো করেছো, কিন্তু এই জেদ যে একটা চাকর আমাদের সঙ্গে এক টেবিলে খাবার খাবে, এর থেকে ভালো তো এটাই হবে আমি খালি পেটেই থাকবো। খারাপ না লাগলে একটা কথা বলছি জামাইবাবু। হ্যাঁ বলো বলো, তোমারও যদি কিছু বলার থাকে। আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন আমরা সবাই তা মেনে নিয়েছি, কিন্তু আপনার সিদ্ধান্ত সবসময় এই পরিবার মেনে নেবে এটা কিন্তু নয়। আপনি আপনার পরিবারকে আপনার সিদ্ধান্ত নিয়ে চাপ দিতে পারেন না। তুমি কি বসবে না যাবে? হ্যাঁ যাও, সবাই চলে যাও, কাউকে আমার কোনো প্রয়োজন নেই। বাকিরা উঠে গেলেও আমার মেয়ে আর জামাই তো আমার সঙ্গে বসে খাচ্ছে। আজকে এই যা কিছু হচ্ছে শিবার জন্য হচ্ছে না, আমার এক একটা ভুল পদক্ষেপের জন্য হচ্ছে। আজকে আমাদের পুরো পরিবার একে অপরের থেকে দূরে চলে গেল, তার শাস্তিও তো আমারই পাওয়া উচিত। বাড়ির সবাই কেন শাস্তি পাবে? আমি নিজেকেই শেষ করে দেব। কি করছেন আপনি? ছোট মালকিন নই আমি আশিবা, চাকরের বউ হতে তো আমি একদমই রাজি নই। তোমার এই বিশ্বাসযোগ্যতায় তোমার একটা পরিচয় তো আছে, কিন্তু আমার তো কোনো আর পরিচয় রইল না বাবা। কনক, কনক! বাবা, আপনারই কথাতে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু আমার জন্য এই পরিবারের সমস্যা হবে এটা আমি মেনে নিতে পারবো না। আমি অনুরোধ করছি আপনার কাছে যে আগের মতো আমি রান্নাঘরের মাটিতে বসেই খেয়ে নেব। সবাই এত বিরক্ত হচ্ছে, আমার ভালো লাগছে না। রোশনি! রোশনি! আর সহ্য করতে পারছি না। দাদার সুখে থাকার পুরো অধিকার আছে। দাদা কখনো নিজের ব্যাপারে ভাবেইনি, সব সময় অন্যের ব্যাপারে ভেবে গেছে। কিন্তু আজ দাদার ব্যাপারে তোমাকে ভাবতেই হবে ভগবান। বাবা চলে যাওয়ার পর আনন্দ কি জিনিস আমরা তো জানিই না। হাসতে আমরা সম্পূর্ণ ভুলে গেছি, এইভাবে আর বাঁচতে আমরা কিছুতেই পারছি না ভগবান। বাবা আর ফুলিমার কথা খুব মনে পড়ে ভগবান।
হে ভগবান, আপনি শুধু একবার ওই হত্যাকারী চাঁদনির কাছে নিয়ে চলুন, যাতে আমি আমার বাবার ফুলি মায়ের হত্যার প্রতিশোধ নিতে পারি। ওই চাঁদনির জন্য আমাদের জীবনটা এত দুঃখে ভরে গেছে আজ। যদি একবার কোনো ইঙ্গিত পাই আমি ওর কাছে যাওয়ার। जैसे सुभद्रा दीपक ज्योति जैसा बंधन तेरा मेरा रक्षा बंधन दीपक ज्योति जैसा बंधन तेरा मेरा रक्षा बंधन। শিবা, আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছিস তুই। এই বাড়ির জামাই কোনোদিনও হবি না তুই। তুই এই বাড়ির চাকর ছিলি আর চাকরই থাকবি। মানে উমের সিংহের বাচ্চারা বেঁচে আছে? ওই শিবা যে কাজের লোকের জীবন কাটাচ্ছে, সে এই মহলের আসল মালিক। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো তোর সাথে। আরে শিবরাজ, একটা ভালো খবর আছে। রশনির জন্যে আমি অনেক জায়গাতে ভালো সম্বন্ধের জন্য বলে রেখেছিলাম, সেখান থেকে সম্বন্ধ এসেছে। উকিল আর জাজদের পরিবার, ছেলে হলো হাইকোর্টের উকিল, এখন ছুটিতে বাড়িতে এসেছে, আর কাল আমাদের রশনিকে ওনারা দেখতে আসছেন। বাবা, এটা সত্যি খুব খুশির খবর। সবই হলো মা দুর্গার আশীর্বাদ। কাল কখন আসবে ছেলের বাড়ির লোকেরা? ওনারা বড় কালকে। মালিক, আমি আজ পর্যন্ত আপনার কথার অবাধ্য হইনি, কিন্তু এটা হতে পারে না। আমি আমার দাদাকে ছেড়ে কোথাও যাব না।
শুনলে তুমি? আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। আমি করব না এই বিয়ে। পাগলি। আরে শিবরাজ, দেখ এই ব্যাপারটা কিন্তু ভাই আর বোনের বিষয়, তাই রশনিকে বোঝানোর দায়িত্ব তোর। কিন্তু মনে রাখিস, সম্বন্ধটা খুব ভালো। শুনলি রশনি, খুব ভালো সম্বন্ধ। দাদা, তুমি খুব সরল। তুমি মন থেকে ভাবো। কাজের মধ্যে থাকলে তোমার খাওয়া দাওয়া কিচ্ছু মনে থাকে না। আর ছোট মালকিন, ওনার সম্মানের জন্য তো তুমি ঘরের বাইরে গিয়ে শুয়ে পড়েছিলে। আর যদি আমি না থাকি তাহলে তোমার খেয়াল কে রাখবে? খুব বড় বড় কথা শিখেছিস তুই এখন রশনি। শুনতে খুবই ভালো লাগে, কিন্তু রশনি, এটাই তো বাস্তব জীবন, যে তুই আজ নয়তো কাল অন্য কোনো বাড়ির হয়ে যাবি। বাবা, যখন আমার বিয়ে হবে তখন দাদা আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, এই বাড়িতেই থাকবো। তুই জানিসই তো আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি, যে আমি আমার বোনের বিয়ে মহা ধুমধাম করে দেব। আর যেদিন তোর বরযাত্রী আসবে, সেই দিনটাই আমার জীবনের সবচেয়ে বড় খুশির দিন হবে। তুই কি চাস না যে তোর দাদা এই সুখটা পাক? চাস তো? আচ্ছা শোন, এখন ঘুমিয়ে পড়বি যা। আর আমিও একটু কাজ শেষ করে ঘুমোতে যাব। কালকে এক বিশেষ দিন, ঠিক আছে?